কেমনে কি ভাই, আসলে আর কারে বিশ্বাস করবে জাতি? হুম বুঝছে না বিষয়টা হয়ে গেছে নতুন, অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছিল। মাত্র 2 ঘন্টা আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইভেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা, সেইখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন। এ নিয়ে যখন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অনেকে মিষ্টি হয়তো বিতরণ করা শুরু করছে, গণমাধ্যমে তোলপাড়, ঠাস করে মজাটার সময় একবার সব শেষ করে দিল বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। আমরা মাত্র কয়েক মিনিট আগেই এই নিউজটা দেখলাম যে আপনার ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয়। এখানে একটা প্যাচ আছে, আমি পুরোটা ভিডিও বোঝাচ্ছি যে কী আসলে ন্যাশনাল ব্রেকফাস্ট, আর এটা কবে থেকে চালু হয়েছে, এটা কি মার্কিন সরকারের উদ্যোগে চালিত হয় নাকি অন্য কোনো কিছু, বিষয়টা আসেন। এখানে কিন্তু একটা সূক্ষ্ম প্যাচ আছে। প্যাচটা বোঝানোর আগে দূতাবাসের কথাটা বলছি। আপনার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন IRF শীর্ষ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন বা অর্থায়ন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করে না। IRF শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা, যা জার্মান সরকার বার্লিনে 10 থেকে 11 অক্টোবর আয়োজন করেছিল। মুখপাত্রের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশে বিশ্বজুড়ে মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। আর মার্কিন সরকার, আমি তো বলি পুরোটা ভিডিও শুনে নেন, এটার আসলে প্যাচটা কোথায় লাগছে সেইটাও বিএনপিকে আমরা বুঝাই দিচ্ছি। তিনি বলছেন মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের পরিকল্পনা, আমন্ত্রণ, অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করা, মানে সরকার কানেক্টেড না। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাওয়ার যে তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন। তো এবার আমি সাইরুল কবির খান সহ বিএনপির যারা নেতারা আছেন তাদের উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আসলে কি এই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার, কবে থেকে শুরু হয়েছে। এটা বেসিক্যালি ধর্মীয় একটা প্রোগ্রাম, সরকারের সাথে না, বাট সেখানে সরকারের অনেকেই দাওয়াত পায়। কথার কথা, ধরেন ডাক্তার ইউনুসরে একটা প্রোগ্রামে দাওয়াত দিছে, সেই প্রোগ্রামে আবার আমারও দাওয়াত দিছে। নিউজটা হয়ে গেল কি যে নাইমকে ডক্টর ইউনুসের আমন্ত্রণ কোথায়, ওই প্রোগ্রামে, কিন্তু তিনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন না, এটার আয়োজক আলাদা। প্যাচটা কি আসুন দেখি। আপনার আমরা দেখছি 1935 সালে এপ্রিল মাসে ওয়াশিংটনের সিয়াটলে 19 জন ব্যবসায়ী এক সংকটময় পরিস্থিতিকে মোকাবিলা করতে একত্রিত হন। তো প্রায় 2000 বছরের পুরনো এক গল্পের কাছে তারা ফিরে যান। গল্পটি যীশু খ্রিস্টের, এবং এটি শুরু হয়েছিল একটা খাবার টেবিল থেকে। বুঝতে পারছেন, ধর্মীয়। বাইবেলের জন 21 অধ্যায়ের বিবরণ অনুযায়ী যীশু তার কয়েকজন বন্ধুদের তিবেরিয়াস সাগরের তীরে সকালের খাবারের আমন্ত্রণ জানান। সেই ব্রেকফাস্টে, এই যে ব্রেকফাস্ট এখান থেকে কানেক্টেড, তিনি ঐশ্বরিক শক্তিতে প্রচুর মাছ ধরেন, ঈশ্বরের ভালোবাসা তুলে ধরেন। পিটারকে ক্ষমা করার মাধ্যমে যিনি তাকে অস্বীকার করেছিলেন। মানুষের একত্রিত হওয়া, একসঙ্গে খাবার খাওয়া, বন্ধুত্ব গড়া, প্রার্থনার গুরুত্বের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন। তো সেই যে জিনিসটা, এইটাই আসলে আস্তে 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 পশ্চিমা রাষ্ট্রগুলোতে একটা ট্রেডিশন হিসাবে শুরু হতে থাকে। আমরা যদি দেখি 1942 সালে আপনার সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রের শিকাগো, ফিলাডেলফিয়া, বোস্টন এবং 1942 সালে ওয়াশিংটন ডিসিতে এই উদ্যোগটির শুরু হয়েছিল। মার্কিন কংগ্রেস, সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভেও এমন ব্রেকফাস্ট দল গঠন করা হয়। আর আমরা যদি দেখি এই মুহূর্তে এই জিনিসটা প্রায় বিশ্বের 180টি দেশে ছড়িয়ে পড়েছে। যীশু খ্রিস্টের শিক্ষা, নীতিমালা, তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন ধারণা আধুনিক সমাজের প্রতিটি স্তরের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করছে। তো এখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি যে একবার সম্ভবত আমরা যদি দেখি এটা শুরু হয়েছিল 1953 সালে। প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট এই প্রোগ্রামে তিনি মানে সেখানে যাওয়া শুরু করেন, এরপরে অনেকেই সেখানে যান। প্রোগ্রামটা সঠিক, তবে এটার সাথে যুক্তরাষ্ট্র সরকার যে ট্রাম্প দাওয়াত দিছে তা না। মিস্টার প্রেসিডেন্ট, America supported us in this previous election. আবে চপ, ইংলিশ থামা, পেঁচাল পারিস না।
সবাই যা করে আমি তা করি না, আর আমি যা করি তা কেউ করে না। তারেক জিয়া রে কবর দে, বল টেরাম ডাকছে। দর্শক, খুবই চাঞ্চল্যকর ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উল্লাস প্রকাশ করেছিল আওয়ামী লীগ। ইভেন ডোনাল্ড ট্রাম্প পাশ করলে আপনার আওয়ামী লীগের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে। কেউ কেউ বলছিলেন যে আপনার এই নির্বাচনের আগ মুহূর্তে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যে টুইট করেছিলেন, সো ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্কের একটা নেগেটিভিটি সামনে এসেছে। আবার অতীতেও ডক্টর ইউনূস ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি ডাকলেন, হচ্ছে আমন্ত্রণ করলেন? রাজনীতির মাঠে হুলস্থুল কাণ্ড নিশ্চয়ই এই ঘটনাকে ঘিরে। মাত্র কয়েক ঘন্টা আগে আমরা নিউজটি দেখলাম যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি ভাবতে পারেন বিষয়টা বিএনপির জন্য এই মুহূর্তে কেমন। ইভেন জামাতের জন্য এখানে কিছুটা নেগেটিভিটি একটা ফিল আসছে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর আশীর্বাদ তাহলে বিএনপির দিকে যাচ্ছে। দেশটির নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এই আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। আর আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। সারা পৃথিবীর সম্ভবত যারা রাষ্ট্রপ্রধান আছেন, আপকামিং নেতা আছেন, তাদেরকে নিয়ে একবার সকালের নাস্তাটা খাইতে চায় আর কি। হ্যাঁ, ওই দিনই তিনি প্রেসিডেন্ট কার্যালয়ে হোয়াইট হাউসে উঠবেন, মানে 20 জানুয়ারি। আর হোয়াইট হাউস থেকে চলে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন এই ঘটনাটার ইফেক্ট রাজনীতির মাঠে কী পড়তে পারে? বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা বড় বার্তা, জামাতের জন্য কিন্তু একটা বড় বার্তা। কারণ বাংলাদেশ থেকে আমরা যদি ভাবতাম যে শুধু যুক্তরাজ্যে আছেন জনাব তারেক রহমান, সেখান থেকে তাকে দাওয়াতটা দিচ্ছে, বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিচ্ছে না, তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমির খসরু মাহমুদ চৌধুরী, এই দুজনের চেয়েও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ যে দলীয় নেতা হিসাবে বা বাংলাদেশের প্রেক্ষাপটে। তারেক রহমান বিপরীতে ডাক্তার শফিকুর রহমান, তারা সমসম পর্যায়ে এক ধরনের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে জামাতকে দাওয়াত দিল না, তারেক রহমানকে দাওয়াত দিল, মির্জা ফখরুল ইসলামকে দাওয়াত দিল, আমির খসরু মাহমুদকে দাওয়াত দিল। ইটস এ ক্লিয়ার মেসেজ যে আগামী দিনে পশ্চিমারা কী করবে। আর জিওপলিটিক্সে আমাদের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু কেউ পছন্দ করেন। আপনি দেখবেন মানে জঙ্গি, ধর্ম বা উগ্রপন্থী, ধর্মান্ধ, এরকম নানান ট্যাগ কিন্তু তারা দিয়ে রাখে। ওয়ান কাইন্ড অফ ইসলাম ফোবিয়াতে তো তারা ভোগেই। এর পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে যে চিত্র দেখা গিয়েছে সরকার পতনের পর, এগুলোর পিছনে বেশিরভাগ সময় যে ইসলামপন্থী যে গ্রুপগুলো তারাই কিন্তু পশ্চিমাদের কাছে আইডেন্টিফাই হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যেই অপেক্ষায় ছিল সেই অপেক্ষাটার আসলে কি হবে? নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সকলেরই মন খারাপ, বিএনপির মধ্যে আনন্দ উচ্ছ্বাস। দেখা যাক সেই ছবি কখন আসে যে তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্প বসে নাস্তা খাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম সেলফি নিচ্ছেন, আর আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ফিল নিয়ে তিনি দেশে আইসা সাংবাদিকদের সাথে কথা বলছেন।